পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচটি কিন্তু প্রথম যে ম্যাচটি অনুষ্ঠিত হয় 2024-এর যে টি-20 সিরিজ, এখানে কিন্তু প্রথম ম্যাচটি কিন্তু বাতিল হয়ে যায়। তো ওয়েলকাম সকলকে আমাদের চ্যানেলে। এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকে পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড এর যে সেকেন্ড ম্যাচ রয়েছে, এই সেকেন্ড ম্যাচের সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে বিভিন্ন ধরনের তথ্য আমরা তুলে ধরবো। গতদিনও আমরা ড্রিম 11 কিংবা আরও ফ্যান্টাসি দিয়েছিলাম, তো এই ম্যাচেও আমরা দিব। তো অবশ্যই তার আগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা কথা বাড়াবো না, শুরু করব আজকের ভিডিও। তো অবশ্যই আজকের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। তো সর্বশেষ যে গত ম্যাচটি ছিল গত পরশুদিন, সেটি কিন্তু এখানেই হয়েছিল, যেখানে ম্যাচটি অ্যাবেন্ডেড হয়ে গেছে বৃষ্টির কারণে। তো আজকেও কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে আকাশ, তো বৃষ্টি হতেই পারে আজকেও। তো আজকে ম্যাচটি হবে কিনা সেটা জানি না, তবে হোক সেটাই আমরা চাইবো। প্রত্যেকটা টিমের জন্যই হওয়াটা জরুরি, যেহেতু সামনে বিশ্বকাপ রয়েছে। তো এই ম্যাচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। আর এখানে লাইভ ব্রডকাস্ট যদি বলি, আপনারা ফ্যান কোর্টের মাধ্যমে দেখতে পারেন। এছাড়া যদি আপনাদের পাকিস্তানে বা অন্যান্য দেশের ক্ষেত্রে অন্য জায়গায়, তবে ফ্যান কোর্ট মোবাইল হিসেবে আপনারা অবশ্যই দেখতে পারেন। সো মোবাইলেরটা বললাম। এবার আমরা যদি একটু টিম ফর্মের কথায় চটজলদি দেখে নিই, সর্বশেষ 5টি ম্যাচ এর ফর্ম যদি সবার কথা দেখি, নিউজিল্যান্ড এবং পাকিস্তান, শেষ ম্যাচটি বাদ দিলে বাকি আগের 5টি ম্যাচে সবাই একটিতে জিতেছে, 4টিতে হেরেছে। আর গত যে পরশুদিনের ম্যাচটি আছে সেটি যদি আমরা ধরি, তাহলে কোনো ম্যাচ কিন্তু বাকি গত 5 ম্যাচে জিততে পারেনি, হোক নিউজিল্যান্ড হোক পাকিস্তান, সেটা আমরা বলতে পারি। তবে গত ম্যাচ যেহেতু হয়নি, তো আমরা এটা ধরলাম না। আর এটা যদি ধরি তাহলে কোনো রেজাল্ট একটা আসেনি, তো 4টা ম্যাচে হেরে গেছে। তো এটা হচ্ছে এখনকার মতো আপডেট। আর ওদের সর্বশেষ 10টি একে অপরের বিরুদ্ধে খেলা 10টি হেড টু হেডের কথায় যদি আসি, এখানে অবশ্যই শেষ ম্যাচে কিন্তু আবারও বলছি সাসপেন্ডেড হয়ে গেছে, যেখানে কোনো ম্যাচ হয়নি। আর আগের ম্যাচটা যদি আমরা বাদ দিই, তাহলে পাকিস্তান জিতেছে 4টি এবং নিউজিল্যান্ড 6টি। অবশ্যই কাগজে কলমে বা পরিসংখ্যানে নিউজিল্যান্ড অবশ্যই এগিয়ে আছে। তবে দেখতে হবে আজকের যে টিমটা বা এই সিরিজের যে টিমটা, সেখানে কিন্তু অনেক অভিজ্ঞ ক্রিকেটারকে কিন্তু আমরা পাবো না বা পাচ্ছি না। তো এবারে আমরা চটজলদি একটু যদি দেখে নিই, ওয়েদার রিপোর্টটা বলে দিয়েছি এখানে যে অবশ্যই মেঘাচ্ছন্ন থাকতে পারে। সো 29 ডিগ্রি পর্যন্ত থাকবে, সো মেঘাচ্ছন্ন অবশ্যই থাকবে, তো বৃষ্টি কিন্তু হতে পারে। তো এখানে সর্বোচ্চ যে অ্যাভারেজ স্কোর, হ্যাঁ এখানে কিন্তু সর্বোচ্চ রান হয়েছে এখানে 194, যেটা সাধারণত ইন্টারন্যাশনালে হয়েছে। এখানে যারা প্রথমে বোলিং করে তারাই কিন্তু জয়লাভ করে থাকে বিশেষত। আচ্ছা, এবার আমরা যদি অ্যাভারেজ স্কোরটা দেখে নিই, ফার্স্ট ইনিংস অ্যাভারেজ স্কোর হচ্ছে 129, আর সেকেন্ড অ্যাভারেজ স্কোর হচ্ছে 151, আর হাইয়েস্ট স্কোর হচ্ছে 194, যেটা পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যে হয়েছিল। এবং হাইয়েস্ট চেইজও যদি বলি, সেটাও 194, যেটা নিউজিল্যান্ড এই ম্যাচে চেইজ করেছিল পাকিস্তানের এগেনস্টে। আর সর্বোচ্চ বা সর্বনিম্ন স্কোর যদি বলি 119, যেটি পাকিস্তান এবং জিম্বাবুয়ের মধ্যে হয়েছিল ম্যাচটি। এবং হাইয়েস্ট চেস তো বলেই দিলাম 194, সেটা নিউজিল্যান্ড চেস করেছিল পাকিস্তানের এগেনস্টে। তো বুঝতে পারছেন। আর এখানে কিন্তু রান আছে, ঠিক আছে। কারণ এখানে রান আছে কেন আমরা বলছি, এখানে সাধারণত যে আমরা দেখেছি যে ম্যাচগুলো হয়েছে পিএসএল এ, বিশেষ করে কিছুদিন আগে মাত্র হয়ে গেছে, সেটা সদ্য মার্চ মাসে শেষ হয়েছে। সো এখানে কিন্তু রান আছে। তো আমরা রিসেন্ট বাকি কয়েকটা ম্যাচের কথা যদি আপনাদের কাছে তুলে ধরি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে রান আছে কতটা। তো আমরা যদি প্রথম বলি, সর্বশেষ যে ম্যাচটি হয়েছিল, যেটি 27তম ম্যাচ ছিল, যেটি 10ই মার্চ হয়েছিল, যেটা 228 রান করেছিল কিন্তু 4 উইকেট হারিয়ে মুলতান সুলতানস। এবং এটা চেজও করে নিয়েছিল ইসলামাবাদ 232 রান, দুঃখিত, ইসলামাবাদ করেছিল 232 রান, যেটা মুলতান সুলতান করে 228 রান। অর্থাৎ রান কিন্তু হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। এর আগের
আগের ম্যাচের কথা যদি বলি 196 ফার্স্ট ইনিংস, এবং যেটি করেছিল পেশাওয়ার জালমি, ঠিক আছে, আর যেটা 120 রানে কিন্তু গুটিয়ে গিয়েছিল এই কোয়েটার গ্ল্যাডিয়েটর্স যেটা হয়েছিল। আর এর আগের ম্যাচের কথা যদি বলি, এখানে যদি বলি 151 রান সামথিং হয়েছিল, যেখানে 7 তারিখ হয়েছিল ম্যাচটি, অর্থাৎ 150 রান হয়েছিল 7 উইকেটে, এবং যেটা চেস করে নিয়েছিল ইসলামাবাদ 151 রান করে 5 উইকেটে। সো বুঝতে পারছেন রান কিন্তু আছে। আর এছাড়া আম্পায়ারের কথা বলবো না, আম্পায়ার আগের যারা ছিল তারাই থাকবেন, অ্যান্ডি প্রাইক্রফ, তারপরে এই যে হাসান রাজা, তারাই থাকবেন আম্পায়ার। যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না। তো এবারে যদি একটু আমরা স্কোয়াডটা একটু দেখি, যেহেতু আমরা স্কোয়াড দিইনি, গত ম্যাচে আলোচনা করেছি, এবং গত ম্যাচে যেহেতু কোনো কোনো ম্যাচ মাঠে হয়নি, ম্যাচ কিন্তু শেষ হয়ে গেছিল ইজিলি বৃষ্টির কারণে, তো আমরা একটু স্কোয়াডটা একটু আলোচনা করে নিই। প্রথমে যদি পাকিস্তানের স্কোয়াডের দিকে আসি, আমরা দেখতে পাবো বাবর আজম থাকবেন ক্যাপ্টেন, আবরাফ আহমেদ ইনি একজন অফ ব্রেক বোলার, এবং আজম খান আছেন, ফখর জামান। এছাড়া আমরা দেখব ইমাদ ওয়াসিম, সদ্য এই অবসর ভেঙে তিনি দলে যোগ দিয়েছেন বিশ্বকাপের জন্য। ইফতেখার আহমেদ আছেন অলরাউন্ডার, এবং এছাড়া যদি বলি মোহাম্মদ রিজওয়ান আছেন, এই কনসিস্টেন্ট পারফর্মার এই ক্রিকেটারটি। মোহাম্মদ আমির এসছেন, আবারও তিনি অবসর ভেঙে কিন্তু এসছেন। এছাড়া নাসিম শাহ আছেন, তিনি ইনজুরি কাটিয়ে ফিরেছেন। শায়ম আয়ুব আছেন, দুর্দান্ত এই ক্রিকেটার, পিএসএলও ভালো খেলেছেন তিনি পেশাওয়ার জালমির হয়ে। তো শাদাব খান আছেন, দারুণ ফর্ম যাচ্ছে তার। শাহিন শাহ আফ্রিদি বোলিংয়ে এতটা আগের মতো না হলেও কিছু বর্তমানে পিএসএলে ভালো করতে আমরা দেখেছি। তো উসামা আমির আছেন লেগ স্পিনার, উনিও খুব ভালো বোলিং করে থাকেন। আর সব থেকে চ্যালেঞ্জিং হচ্ছে জামান খানও কিন্তু আছেন, তো ভালো এই ক্রিকেটার জামান খানকেও কিন্তু নেওয়া হয়েছে। জামান খান হচ্ছে ফার্স্ট বোলার পেসার, এবং উসমান খান যিনি পিএসএলে এবার যে দ্রুততম সেঞ্চুরি পিএসএল এর এটি কিন্তু করেছেন এই উসমান খান। এছাড়া তিনি এই পিএসএলে দারুণ খেলেছেন, যথাক্রমে তিনি সেঞ্চুরি পেয়েছেন বোধহয় 2টো, যদি ভুল না করে থাকি। তো একটি তো নিশ্চিতভাবে পেয়েছেন, 96 করেছেন, 50-র উপরে রান তিনি করেছেন অনেকগুলোতেই, ভালো ব্যাটিং করেছেন, কিন্তু তাকে কিন্তু দলে ডাক দেওয়া হয়েছে। যদি ভালো খেলে থাকেন তাহলে কিন্তু অবশ্যই তাকে বিশ্বকাপে দেখা জেলেও যেতে পারে। এছাড়া ইরফান খান নিয়াজি এসছেন, নতুন এই ক্রিকেটার। আব্বাস আফ্রিদি, এটা আপনারা আগেও দেখেছেন, ফার্স্ট সিমিং অলরাউন্ডার, তিনি খেলে থাকেন। তা এটা হচ্ছে পাকিস্তানের স্কোয়াড। তো আমরা নিউজিল্যান্ডের কথায় যদি আসি, ক্যান উইলিয়ামসন কিংবা ডেভন কনবে তো অসুস্থ বা কিংবা রুল আউট হয়েছিলেন আইপিএলে, তো তিনি খেলেননি। তো ক্যান উইলিয়ামসন কিংবা রাচিন রবীন্দ্র অথবা ড্যারেল মিচেল, তারা কিন্তু কেউ পাকিস্তানি মিচেল স্যান্টনার শুরু করি কেউ কিন্তু খেলছেন না এই পাকিস্তান সিরিজে, কারণ তারা আইপিএল খেলাটাকে প্রেফার করেছেন। সো তারা মনে করেছেন যে বিশ্বকাপের জন্য আইপিএলটাই তার কাছে যথেষ্ট, আইপিএলের প্রস্তুতিটাই বিশ্বকাপের মঞ্চের জন্য যথেষ্ট। সো তাদের টিমটা যদি একটু বলে দিই, তারা 15 জন সদস্যের একটা টিম তারা তৈরি করেছে, যেখানে নতুন ক্যাপ্টেন করা হয়েছে মাইকেল ব্র্যাসওয়েল, এই দারুণ এই ক্রিকেটার, বটম হ্যান্ডের ক্রিকেটার, তিনি দারুণ ব্যাটিং করে থাকেন। তো তাকে টি-20তে সচরাচর আমরা দেখি না, তো তাকে নতুন কিন্তু করা হয়েছে। সো অনভিজ্ঞ একটা বলাই যায়, ক্যাপ্টেন হিসেবে কতটাই সুবিধা করে সেটা আমরা দেখতে পাবো, দেখার বিষয় যে পাকিস্তান কিন্তু বাবর আজমের নেতৃত্বে অনেকবার খেলেছে, সো একটা অভিজ্ঞতা রয়েছে। সো মাইকেল ব্র্যাসওয়েল কতটা মানিয়ে নিতে পারেন বা কতটা অভিজ্ঞতা শেয়ার তিনি করতে পারেন সেটি দেখার বিষয়। তো আমরা যদি একটু বলি, জশ ক্লার্কসন আছেন তাদের দলে, মার্ক চ্যাপম্যান আছেন, মাইকেল ব্র্যাসওয়েল ক্যাপ্টেন, জ্যাকব ডাফি, তারপরে ফ্রাক্সওয়েল, ব্যান লিস্টার, তারপরে কোল ম্যাকেনজি, জেমি নিশাম, সব থেকে যে অভিজ্ঞ ক্রিকেটারের মধ্যে তিনি আছেন। তো তার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে সেটা তো আপনারা বুঝতে পারছেন, কোনো অভিজ্ঞ ক্রিকেটার কিন্তু নেই। সো জিমি নিশাম হতে পারে এই সিরিজের জন্য মূল একটি ভরসার নাম কিন্তু জিমি নিশাম। সো দেখার বিষয়। তারপরে উইলিয়াম ইয়র আছেন, তিনি ফাস্ট বোলার। তাছাড়া যদি বলি টিম রবিনসন আছেন, এই অলরাউন্ডার, দুঃখিত, এই
ব্যাটসম্যান, তিনি ওপেনিং ব্যাট করে থাকেন সাধারণত। এই ডোমেস্টিকে ভালো খেলেছেন, নিউজিল্যান্ডের যে ডোমেস্টিক আছে সেখানে ভালো ব্যাটিং করেছেন, সে তার কারণে তিনি চান্স পেয়েছেন। তো বেন শিয়ার্স, টিম সাইফোর্ড, ইসোদি রয়েছেন, টম ব্ল্যান্ডেল এবং ফাল্ক রয়েছেন, এরাই হচ্ছে এই নিউজিল্যান্ডের ক্রিকেটার। তো অভিজ্ঞ কিন্তু আমরা নিই, মাইকেল ব্রেসওয়েলকে যদি একটুখানি অভিজ্ঞ ধরি, তাছাড়া ইসোদি আছেন, এছাড়া টিম সাইফোর্ড একটুখানি অভিজ্ঞতা আছে, তিনি বিভিন্ন লিগ খেলে থাকেন। সো ওই অনুযায়ী টিম সাইফোর্ড কিছুদিন আগে পাকিস্তান সুপার লিগেও তিনি খেলে গেছেন, সো করাচি কিংসের হয়ে। তো ওই জায়গাটা থেকে তিনি এই পাকিস্তানের এগেনস্টে বা পাকিস্তানের মাঠে কিছু কতটা সুবিধা তিনি করতে পারেন সেটি হচ্ছে একটা দেখার বিষয়। তো এবারে যদি আমরা একটু ফর্মের কথা দেখে নিই, তারা কীরকম ফর্মে আছেন ক্রিকেটারগুলো। তারা যেহেতু অনভিজ্ঞ কিংবা পাকিস্তানের অনেকগুলো অভিজ্ঞতা থাকলেও তাদের একটু টিমটা আমরা দেখে নেব যে কারা কতটা ফর্মে কিন্তু রয়েছেন। তো এতে আমাদের কী হবে, একটু সুবিধা হবে আমাদের টিমটা বানাতে। সো প্রথমে আলোচনা করব ইমাদ ওয়াসিমের কথা। তিনি দারুণ ফর্মে আছেন। তো ওনার কথা যদি বলি, ইমাদ ওয়াসিম তিনি সর্বশেষ ম্যাচে 5টি উইকেট, এর আগের ম্যাচে কোনো উইকেট পাননি, এর আগের ম্যাচে 3টি উইকেট, এর আগের ম্যাচগুলোতে সেরকম বেশি সুবিধা করতে পারেননি, কোনো ম্যাচে 1টি করে উইকেট পেয়েছেন, কোনো ম্যাচে আবার পাননি। সো বোলিংয়ের ক্ষেত্রে একটুখানি ইমাদ ওয়াসিম তিনি আছেন, তো ব্যাটিংয়েও কিন্তু সেরকম কিছু করতে পারেননি। তো ওনাকে যদি বলা হয় যে একটি ম্যাচেই তিনি 59 করেছিলেন, আর বাকি সেরকম ম্যাচে কিছু করতে পারেননি, যথাক্রমে 4 রান, 19 অথবা 19 রান, 30 রান, 24 রান এরকমই করেছেন। সো ইমাদ ওয়াসিমের ব্যাটিংটা একটি ম্যাচে আমরা দেখেছি পিএসএলে যেটি করেছিলেন পেশাওয়ার জালমির এগেনস্টে। সো করাচি কিংসের হয়ে তিনি এই রানগুলো করেছিলেন 40 বলে 59 রান। তো জিমি নিশামের কথা বলি, সদ্যই বিপিএল শেষ হয়েছে, বিপিএলও দারুণ খেলেছেন রংপুরের হয়ে, 97 রান পর্যন্ত তিনি করেছেন এবং পিএসএলেও তিনি খেলেছেন। এছাড়া আবুধাবি টি10 লিগেও আমরা দেখেছি তাকে। সো নিজের দেশের হয়ে ভালো খেলেছেন। সো জিমি নিশাম হচ্ছে একটা অন্যতম পিক হতেই পারে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর জিমি নিশাম হলো একমাত্র অভিজ্ঞ এবং ফর্মে থাকা ক্রিকেটারের মধ্যে নিউজিল্যান্ডের হয়ে পাকিস্তানের এগেনস্টে বর্তমান টিমের মধ্যে। সো ওনার ফর্মটা আপনারা বুঝতে পারবেন যে তিনি ফরচুন বরিশালসের বিরুদ্ধে সর্বশেষ ম্যাচে, রংপুর তো উঠতে পারেনি, সর্বশেষ ম্যাচে তিনি 28 রান করেছেন। এর আগের ম্যাচে কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে করেছিলেন 97 এবং এর আগের ম্যাচেও তিনি করেছিলেন 69। সো এই হচ্ছে উল্লেখযোগ্য। আর বাকি ম্যাচগুলোতে তিনি 28, 30 এরকম করে রান করেছেন, ভালো স্টার্ট কিন্তু তিনি পেয়েছেন। সো ক্যারি করতে পারেন। তো আপনারা অবশ্যই জিমি নিশামকে আপনারা ক্যারি করে নিয়ে নেবেন। আমরা যদি উসাম আমিরের কথা বলি, সেরকম আমার ফর্মে দেখা যায়নি। তিনি যথাক্রমে 1টি, 2টি, 3টি করে উইকেট পেয়েছেন, কোনো ম্যাচে 1টি, আর সর্বশেষ ম্যাচে 1টি, আগের ম্যাচে 2টি এবং আগের ম্যাচে 3টি এবং আগের ম্যাচে কোনো উইকেট পাননি, এরকম করে তিনি খেলেছেন। তো শাদাব খানের কথা বলি, ব্যাটিং দারুণ হয়েছে, পিএসএল তার দারুণ কেটেছে, খুব ভালো যথাক্রমে ফর্মেও আছেন, উইকেট কিন্তু পেয়েছেন। তো বেন শিয়ার্সের কথা বলি, তিনি ওয়েস্ট ইন্ডিয়ার বিরুদ্ধে তিনি 1টি উইকেট পেয়েছিলেন সর্বশেষ ম্যাচে এবং এর আগের ম্যাচেও তিনি 2টি উইকেট পেয়েছেন এবং এর আগের ম্যাচে যেটি ছিল সেখানেও তিনি 2টি উইকেট পেয়েছেন। তিনি অনেক আগে খেলেছিলেন, তো ডোমেস্টিকেও ভালো পারফর্ম করেছেন। জামান খানের কথা যদি আসি, উনি ভালো খেলেছেন, তবে সর্বশেষ 3টি ম্যাচে তিনি 5টি উইকেট পেয়েছেন, তার মধ্যে 1টি ম্যাচে তিনি 4টি উইকেট পেয়েছিলেন। এছাড়া যদি বলি আমরা বাবর আজমের কথা, তার ফর্মটা দারুণ গেছে, 25, এর আগে ম্যাচে 46, এর আগে ম্যাচে 51। এছাড়া হাইয়েস্ট রান টেকার ছিলেন পিএসএল-এর এবারের আসরে। এছাড়াও বিপিএলও তিনি ভালো খেলে গেছেন। সো বাবর আজম অবশ্যই আপনাদের থাকবে। মাইকেল ব্রেসওয়েল তিনিও দারুণ ফর্মে আছেন, কারণ ইনি বোলিংয়ে সেরকম কিছু করতে না পারলেও, বোলিংয়ে সেরকম কোনো সুবিধা করতে পারেননি তিনি ডোমেস্টিক লেভেলে, তবে তিনি রান কিন্তু করেছেন 54, তারপর 33, তো একটি ম্যাচে 9 করেছেন, একটি ম্যাচে 20 রান করেছেন বেশিরভাগই। তো তিনি কিন্তু ভালো ফর্মে আছেন মাইকেল ব্রেসওয়েল।
তো উসমান খান, ওনার কথা কী বলবো, সেঞ্চুরিও পেয়েছেন, 95, 96 করেছেন, 15 রান করেছেন। সো উসমান খান অবশ্যই পিক হতে পারে। 36 আর 21 এরকম করে রান করেছেন, 96, 113 এরকম করে তিনি রান কিন্তু করেছেন। মোহাম্মদ রিজওয়ান কনসিস্টেন্ট পারফর্মার, 26, তবে কিছু ম্যাচে তিনি সেরকম কিছু করতে পারেননি, তার স্টার্ট ভালো হয়েছে। তারপরও একটি ম্যাচে তিনি 69 রান পেয়েছেন, আর একটি ম্যাচে 72। সো ভালো পারফর্ম তিনি করে থাকেন। টিম রবিনসনের কথা বলি, এই দারুণ এই ক্রিকেটারটা কিন্তু ফর্মে আছেন, ডোমেস্টিকে দুর্দান্ত রান করেন। সর্বশেষ 3টি ম্যাচের কথা বললে 86 যথাক্রমে, আর আরেকটি ম্যাচে 21, আরেকটি ম্যাচে মাত্র 2 রান করেছেন। তারপরেও এই ক্রিকেটারটা কিন্তু হার্ড হিটিংয়ের অ্যাবিলিটি কিন্তু আছে। সো টিম সাইফার্টের সঙ্গে হয়তো টিম রবিনসনকেই দেখা যেতে পারে ওপেনিংয়ে, কিংবা টম ব্ল্যান্ডেলকে আমরা দেখতে পারি ওপেনিংয়ে। সো এই হচ্ছে মোটামুটি খবর। আর টিম সাইফার্ট তিনিও মোটামুটি ফর্মে আছেন, যথাক্রমে ভালো স্টার্ট পাচ্ছেন, 26, 36, 41 যথাক্রমে রানগুলো তিনি করেছেন। সো মার্ক চ্যাপম্যানের কথায় আসি, উনিও দুর্দান্ত ফর্মে রয়েছেন, এবং জিমি নিশামের কথা আমরা বলেছি। এছাড়া আরও অনেক ক্রিকেটারই আছেন। তো আমরা এবার দেখে নিব টপ ফ্যান্টাসি পিকের কথায় আছে। আমরা চারজনকে পিক করব। সবার আগে বাবর আজমকে আমরা পিক করব পাকিস্তানের তরফ থেকে, এবং সাদাফ খান সেকেন্ড তরফ থেকে, এবং এদিক থেকে যদি আমরা ধরি, দুঃখিত, শাহিন আফ্রিদি কিংবা আমরা সাদাফ খানকে পিক করব। তো আমরা এখন আপাতত শাহিনকে নিচ্ছি এই পেসারের জন্য। তো এদিক থেকে জিমি নিশাম এবং মার্ক চ্যাপম্যান, এই 3 জনকে আমরা নিচ্ছি আপাতত আমাদের ফ্যান্টাসি টিপস। এবারে চলুন দেখা যাক আজকের একাদশটা কীরকম হতে পারে, এটা আমরা একটু দেখে নিতে পারি, কারণ এই একাদশটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট হয়ে থাকে। তো কেউ জানে না কত কাকে নেওয়া হবে একাদশটা, তারপর আমরা একাদশের একটা যদি ধারণা আমরা দিই, বা কারা কিন্তু একাদশ হতে পারে, তো সেটা অবশ্যই আমরা সেটা আলোচনা করব। যদি আমরা একাদশের কথা বলি, ঠিক আছে, হয়তো আমরা টিম রবিনসন এবং টিম সাইফার্টকে আমরা দেখতে পাবো এই জন্য ওপেনিংয়ে। তারপরে থাকবেন টিম সাইফার্ট অ্যাজ এ উইকেট কিপার হিসেবেই তিনি খেলবেন, ঠিক আছে। তো তার আগে বলি, এখন পর্যন্ত পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার সর্বশেষ একটি তথ্য আমাদের রয়ে গেছে, সেটি আমরা দিইনি, যেটা তাদের মধ্যে এখন পর্যন্ত 40টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে, যেখানে পাকিস্তান জিতেছে 21টি এবং নিউজিল্যান্ড জিতেছে কিন্তু 17টি, এবং যেখানে তিনটি কিন্তু রেজাল্ট হয়নি। এছাড়া আমরা যদি যে হেড টু হেড 10টি ম্যাচের কথা বলেছি, যেখানে নিউজিল্যান্ড জিতেছে 6টি, পাকিস্তান জিতেছে 4টি, কিন্তু পুরো পরিসংখ্যানে দেখলে যেখানে নিউজিল্যান্ড জিতেছে মাত্র 17টি, যেখানে পাকিস্তান জিতেছে 21টি। সো এবারে আমরা দেখে নেব আমাদের যে প্রবাবল প্লেইং 11 কী হতে পারে, এটা আমরা আবার আলোচনা করে নেব। তার আগে বলি, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার এই ম্যাচটি একটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, পাকিস্তানের একটা পরীক্ষা বলা যায়, কেননা তাদের কিন্তু এটা সবথেকে একটা বড় সিরিজ হতে যাচ্ছে, বিশেষ করে তাদের যে বিশ্বকাপ রয়েছে। তো যাই হোক, কথা আমরা বাড়াবো না। আমরা পাকিস্তানের প্রবাবল সাইডার যেটা 11টা যদি আমরা আলোচনা করি, বাবর আজম অবশ্যই ক্যাপ্টেন হিসেবে থাকছেন, সাইম আয়ুব সঙ্গে ওপেনিং হিসেবে থাকবেন, সেকেন্ডে হয়তো মোহাম্মদ রিজওয়ান উইকেট কিপার হিসেবে, ফক্কর জামান, তারপরে ইফতিকার আহমেদ, তারপরে হয়তো ইরফান খান নিয়াজিকে দেখা যেতে পারে অলরাউন্ডার হিসেবে, সাদাব খান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং মোহাম্মদ আমির এবং আবরার আহমেদ, এই রিস্ট স্পিনার, চাইনাম্যান স্পিনার, ওনাকে আমরা দেখতে পারি।
এই হচ্ছে আপাতত তাদের যদি বলি তাদের প্রবাবল সাইড। নিউজিল্যান্ডের কথায় যদি আসি তাহলে বলা যায় যে টিম সাইফার্ট, অবশ্যই টিম রবিনসন, তারপর ফ্রক্সফল তিনি থাকবেন, এবং মার্ক চ্যাপম্যান দুর্দান্ত ফর্মে আছেন, জেমস নিশাম, অবশ্যই মাইকেল ব্যাসওয়েল থাকবেন, আমরা জশ ক্লাসনকে দেখতে পাবো, সুধি, জেকব, ডাফি, বেন শিয়ার্স এবং বেন লিস্টার। এই হচ্ছে তাদের স্কোয়াড। তো দুঃখিত তাদের প্রবাবল সাইড। তো এবারে জলদি একটু ছটফট দেখে নেব আমাদের ড্রিম 11-এর কথায় আসি একটু। তো দুটো টিম মিলে আমরা ড্রিম 11 পিক করব। ড্রিম 11-এর কথায় যদি আমরা আসি, প্রথমেই নেব এদিকে উইকেট কিপার হিসেবে আমরা টিম সাইফার্ট এবং মোহাম্মদ রিজওয়ানের মধ্যে যে কোনো একজনকে নেব। তো আমরা দুজনকেই নিচ্ছি, একটা অ্যাজ এ ব্যাটার হিসেবে আমরা একটা কাউন্ট করে নেব। সো ব্যাটের দিকে আমরা বাবর আজম, টিম রবিনসন, মার্ক চ্যাপম্যান আমরা নিচ্ছি, জেমস নিশাম। তো আবারও যদি বলি মোহাম্মদ রিজওয়ান, টিম সাইফার্ট, টিম রবিনসন, মার্ক চ্যাপম্যান, ফখর জামান, বাবর আজম আছেন, জেমস নিশাম, শাদাব খান, বেন শিয়ার্স, এবং আমরা নেব এদিক থেকে মোহাম্মদ আমির অথবা বেন লিস্টারকে আমরা নেব। তো এছাড়া যদি আমরা মাইকেল ব্যাসওয়েলকে আমরা কাউন্ট করব। তো এই হচ্ছে আমাদের টিম, আর আমাদের তরফ থেকে ক্যাপ্টেন হিসেবে পিক করছি, আমাদের তরফ থেকে ক্যাপ্টেন হিসেবে থাকবে জেমস নিশাম, এবং ভাইস ক্যাপ্টেন হিসেবে আমরা অবশ্যই বাবর আজমকে আমরা পিক করব। তো এই হচ্ছে আমাদের টিম। তো সকলে আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবারও অন্য একটি ভিডিওতে। তো অবশ্যই আমাদের সামনে আরও নিত্য নতুন ভিডিও আসতে চলেছে। আগামী দিনে কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপও রয়েছে, সব কিছু মিলে কিন্তু আমরা ধামাকাদার ভিডিও কিন্তু আমরা দিতে চলেছি। তো তাই আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই আপনাদেরকে থাকতে হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।